আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া উপন্যাস থেকে ফুপিয়ে ফুপিয়ে কে যেন কাঁদছে। ফুপিয়ে ফুপিয়ে কে যেন কাঁদছে। মাহিন সাহেব কান্নার শব্দ শুনছেন। সব শব্দ তার চেনা, এই কান্নার শব্দ অপরিচিত। অবশ্যই তিনি জানেন কে কাঁদছে। এ বাসায় তিনি ছাড়া আর একজন মানুষই বাস করে, নিতু। নিতুই কাঁদছে। নিতু ছাড়া আর কে হবে? কিন্তু এরকম ভাবে কাঁদছে কেন? মাহিন সাহেব ডাকলেন, নিতু, নিতু। নিতু দরজা ধরে দাঁড়ালো। মাহিন সাহেব বললেন, কি করছিলি? রুটি বানাচ্ছিলাম। তুমি রুটি খাবে রাতে? কাঁদছিলি নাকি? না, কাঁদছিলাম না। কথায় কথায় আমি কাঁদি না। তাছাড়া কাঁদার মতো কিছু হয়ওনি। আমি ভুল শুনলাম? হ্যাঁ, তুমি ভুল শুনেছ। অনেকদিন থেকেই তুমি ভুল চিন্তা করছিলে। এখন তুমি ভুল শোনাও শুরু করেছ। আয় আমার কাছে বস। আমার রুটি বানাতে হবে বাবা। রুটি পরে বানালেও হবে, না বানালেও অসুবিধা নেই। রাতে আমি কিছু খাবো না। তুই আমার কাছে এসে বস। নিতু বাবার কাছে বসলো। মাহিন সাহেব বললেন, মাঝে মাঝে আমার ইচ্ছা করে তোর মাথায় হাত রেখে আদর করি। ইচ্ছা করলেও পারি না। মহান শক্তিমান সৃষ্টিকর্তা আমার সেই অধিকার হরণ করেছেন। নিতু বলল, তুমি কি কোনো দীর্ঘ বক্তৃতা দেওয়ার প্রস্তুতি নিচ্ছ বাবা? দীর্ঘ বক্তৃতা শোনার ইচ্ছা আমার নেই। ছোটবেলা থেকে তোমার দীর্ঘ বক্তৃতা এত শুনেছি যে বক্তৃতার ব্যাপারটা থেকে আমার মন উঠে গেছে। তাও আমি জানি, বক্তৃতা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি আমার সব কথা শুভ্রের জন্য জমা করে রাখি। সে এলে তাকে বলি। ভালো, কথা শোনাবার একজন কেউ আছে। তোর নেই? না, আমার নেই। আমার কথা শোনাবার কেউ নেই। মাহিন সাহেব গলার স্বর তীক্ষ্ণ করে বললেন, যে ছেলেটিকে তুই বিয়ে করতে যাচ্ছিস সে তোর কথা শুনে না? তাকে কিছু বলতে ইচ্ছে করে না। সবাইকে সব কিছু বলা যায় না। আমি এখন যাই, তোমার খাবার রেডি করি। কিছু রেডি করতে হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি কিছু খাবো না। সিদ্ধান্ত কখন নিলে? গতকাল নিয়েছি। আজ তা কার্যকর করতে যাচ্ছি। তার মানে এই দাঁড়াচ্ছে যে তুমি খাওয়া বন্ধ করে দিচ্ছ? হ্যাঁ। কেন? আমার পক্ষে একা একা বাস করা সম্ভব না। আমি একজন পরজীবী। রাস্তায় ভিক্ষা করে জীবনযাপন করব, তাও সম্ভব না। অবাস্তব পরিকল্পনা। না খেয়ে থাকার পরিকল্পনা বাস্তব? এটি অবাস্তব। তবে আমি কোনো বিকল্প পাচ্ছি না। না খেয়ে না খেয়ে তুমি মারা যাবে, এটি কি তোমার পরিকল্পনা? হ্যাঁ, তবে মৌলিক পরিকল্পনা না। আমার আগেও একজন তা করে গেছেন। তার নাম লিয়াও সেন, চৈনিক কবি। তিনি অবশ্যই করে গেছেন সম্পূর্ণ ভিন্ন কারণে। তিনি মৃত্যু কি, মৃত্যু কিভাবে মানুষকে গ্রাস করে তা জানার জন্য উপবাস শুরু করেন এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকেন। তুই কি শুনতে চাস তার অভিজ্ঞতার কথা? না, তোর শুনতে ভালো লাগবে। মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাবার সময় তিনি বেশ কিছু ত্রিপদী কাব্য রচনা করেন। তার আক্ষরিক অনুবাদ ইংরেজিতে করা হয়েছে। ইংরেজি থেকে আমি কিছু কিছু বাংলা করেছিলাম। শুনবি? না, শুনবো না। আচ্ছা, একটা শোন। দিন হলো রাত্রি এবং রাত্রি হলো দিন। মাথার ভেতর উঠল বেজে 1,000,000 বিন। নিতু উঠে চলে গেল। মাহিন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তিনি তার পরিকল্পনায় মোটামুটি স্থির। খাওয়া বন্ধ, এই ভেবে তিনি এখন মৃত্যুর দিকে এগোবেন। সবাইকে মুক্তি দিয়ে যাবেন। কাউকে আনন্দ দেওয়ার ক্ষমতা এখন তার নেই, কিন্তু মুক্তি দেওয়ার ক্ষমতা তার অবশ্যই আছে। আবারও কান্নার শব্দ শুনছেন। রান্নাঘর থেকে কান্নার শব্দ আসছে। নিতুই কাঁদছে। নিতু, নিতু। নিতু ঘরে ঢুকলো না। রান্নাঘর থেকেই বলল, কি? তুই কি শুভ্রকে একটু খবর দিতে পারবি? ওর সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে, খুব জরুরি। খবর দেব। আজ খবর দিবি? হ্যাঁ, আজই দেব।
তোর মাকে খবর দিতে পারবি? তোর মার সঙ্গেও আমার কথা বলা দরকার। মাকে খবর দেওয়া যাবে না, মা ঢাকায় নেই, রাজশাহীতে গিয়েছেন, ছোট খালার মেয়ের বিয়ে। যাবার সময় আমাকে কিছু বলেও যায়নি। আমাকে বলে গেছে আমি তোমাকে বললাম। মাহিন সাহেব করুণ গলায় বললেন, কয়েক মিনিটের জন্য তুই কি আমার পাশে বসবি? নিতু কিছু না বলেই বাবার পাশে বসলো। মাহিন সাহেব বললেন, তোর মা আমার ছাত্রীই ছিল, জানিস তো? জানি। তোমাকে বিয়ে করার পর মার আর পড়াশোনা হয়নি তাও জানি। তুমি কি বলবে বলো, আমি শুনে চলে যাব। আমার অফিসের দেরি হয়ে যাবে। থাক, কিছু বলবো না। তুমি যা বলতে চাচ্ছ তা অনুমান করতে পারছি। তুমি বলতে চাচ্ছ এক সময় তোমার ছাত্রী তোমার প্রেমে পাগল হয়েছিল, ঘুমের ওষুধ পর্যন্ত খেয়েছিল। আজ সে রাজশাহী চলে গেল, তুমি কিছু জানলেও না। এটা বলার মতো কোনো ঘটনা না বাবা। তুমি এক সময় উদাহরণ দিয়েছিলে, মৃগনাভির গন্ধও এক সময় শেষ হয়ে যায়, পড়ে থাকে একখণ্ড পচা মাংসপিণ্ড। মাহিন বললেন, আচ্ছা তুই যা। নিতু উঠে চলে গেল। মাহিন সাহেব আবার ডাকলেন, নিতু, নিতু। নিতু এসে দাঁড়ালো। মাহিন সাহেব বললেন, একটা সিগারেট ধরিয়ে আমার ঠোঁটে দিয়ে দিবি? নিতু বলল, না, ঘরে সিগারেট নেই, থাকলেও দিতাম না। তোকে দেখে এখন একটা কবিতা মনে পড়ছে, শুনবি? কোলরিজের কবিতা। বলবো কয়েক লাইন? বলো। মাই হার্ট লিফটস আপ হোয়েন আই বিহল্ড এ রেনবো ইন দ্য স্কাই। সো ওয়াজ ইট হোয়েন মাই লাইফ বিগ্যান, সো ইজ ইট নাও আই এম এ ম্যান, সো বি ইট হোয়েন আই শ্যাল গ্রো ওল্ড অর লেট মি ডাই। নিতু বলল, এটা কোলরিজের কবিতা না বাবা, ওয়ার্ডসওয়ার্থের কবিতা। খুব কম করে হলেও 10,000 বার তুমি এই কবিতা আমাকে শুনিয়েছ। তোমার স্মৃতিশক্তিও নষ্ট হয়ে গেছে বাবা। মাহিন সাহেব ক্লান্ত গলায় বললেন, ঠিক বলেছিস, স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। পরজীবী প্রাণীর স্মৃতিশক্তি অবশ্যই তেমন প্রয়োজন নেই। তুই শুভ্রকে টেলিফোন করিস মনে করে? করব। আজই করবি? অফিসে গিয়েই করবি? আচ্ছা। শুভ্রদের বাসার সামনে ছোটখাটো একটা ভিড়। কালো মতো রোগা একজন তরুণী কাঁদছে, তরুণীর সঙ্গে দুটি মেয়ে। এদের বয়স 6-7। এরা কাঁদছে না, তবে এদের দৃষ্টি ভয়ার্ত। মেয়ে দুটি মনিরুল ইসলামের কন্যা, তরুণী মেয়ে দুটির মা। তারা গত 3 দিন যাবৎ মনিরুল ইসলামের কোনো খোঁজ পাচ্ছে না। মানুষটা যেন হঠাৎ উধাও হয়ে গেছে। সকাল থেকে এরা কান্তা ভিলার সামনে দাঁড়িয়ে আছে। কান্তা ভিলার গেট খোলা হচ্ছে না। যে কোনো তরুণীকে কাঁদতে দেখলে লোক জমে যায়। তরুণের রূপসী হলে তো কথাই নেই। লোক জমে গেছে। অভিজাত এলাকা বলে ভিড় তত বেশি হয়নি। মনিরুল ইসলামের স্ত্রী একটা জিনিসই চায়, তা হলো বড় সাহেবের সঙ্গে কথা বলবে, বড় সাহেবের সঙ্গে দুটো কথা বলে চলে যাবে। ইয়াজউদ্দিন সাহেব খবর পেয়েছেন। তিনি ব্যাপারটা কিছুমাত্র গুরুত্ব দিচ্ছেন না। গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় এটা নয়। তাছাড়া বাড়িতে তিনি তার অফিসের কিংবা কারখানার কোনো কর্মচারীর সঙ্গে দেখা করেন না। তিনি গোমেজকে দিয়ে খবর পাঠালেন মেয়েটিকে যেন তার অফিসে ঠিক 12টার সময় দেখা করতে বলে। ইয়াজউদ্দিন সাহেব আজ অফিসে দেরি করে যাবেন। শুভ্রর চোখ দেখাতে হবে। চোখের ডাক্তাররা সাধারণত বিকেলে বসেন। ইয়াজউদ্দিন সাহেবের জন্য বিশেষ ব্যবস্থা হয়েছে। ডাক্তার সাহেব শুভ্রকে দেখবেন সকালবেলা। তিনি শুভ্রকে নিয়ে যাবেন। রেহানা যাবেন না, কারণ ডাক্তার কি বলবেন না বলবেন তা ভেবে তার খুব টেনশন হয়। চোখের ডাক্তার প্রফেসর মঞ্জুরে এলাহি শুভ্রের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, কি খবর আমাদের শুভ্রবাবুর? মঞ্জুরে এলাহি শুভ্রর চোখ ওর 11 বছর বয়স থেকে দেখে আসছেন। তখনও তিনি শুভ্রবাবু ডাকতেন, এখনো ডাকেন। শুভ্র বলল, চাচা আমি ভালো আছি। তোমার চোখ কেমন আছে? বুঝতে পারছি না, মনে হয় ভালোই আছে। কোনো রকম সমস্যা হয় না?
হঠাৎ আলো বেড়ে যায় বা কমে যায়, এমন কি হয়? হ্যাঁ হয়। আচ্ছা বসো, দেখি এই চেয়ারে। রিল্যাক্সড হয়ে বসো, চশমা খুলে ফেলো। আমি এখন তোমার চোখে নানান রঙের আলো ফেলবো, তুমি রঙগুলি বলার চেষ্টা করবে। আচ্ছা, কোনো আলো ফেললে যদি এমন হয় যে চিনচিনে ব্যথা বোধ করছো বা অস্বস্তি বোধ করছো, তা বলবে। জি আচ্ছা। আলো ফেলার পর্ব অনেকক্ষণ চলল। ডাক্তার সাহেব বললেন, শুভ্র, এখন আমি তোমার দু চোখে দুফোঁটা ওষুধ দেব। অ্যাটাপিন ড্রপ। এটা এক ধরনের অ্যালকালয়েড। এই ওষুধ তোমার চোখের মনি ডাইলাইট করে দেবে। শুভ্র বলল, আপনার যা ইচ্ছা করুন ডাক্তার চাচা, আমাকে কিছু বলার দরকার নেই। শুধু পরীক্ষা শেষ হবার পর বলবেন আমি অন্ধ হয়ে যাচ্ছি কি যাচ্ছি না। বোকার মতো কথা বলবে না শুভ্র, অন্ধ হবে কেন? আমার চোখ দ্রুত খারাপ হচ্ছে ডাক্তার চাচা, এজন্যই প্রশ্ন করছি। যদি সত্যি অন্ধ হয়ে যায়, আগে থেকে জানতে চাই। আগে থেকে জানা থাকলে সুবিধা। কি সুবিধা? সেভাবে ব্যবস্থা করব। মঞ্জুর এলাহি সাহেব বললেন, তোমার চোখ দ্রুত খারাপ হচ্ছে এটা সত্যি। রেটিনা থেকে যেসব অপটিক নার্ভ ব্রেনে সিগন্যাল নিয়ে যাচ্ছে, তারা দুর্বল হয়ে পড়ছে। তবে প্রসেসটা থামানো হয়েছে। এর আগে তোমার চোখ যতটা খারাপ ছিল এখনো ততটাই আছে, তার চেয়ে বেশি খারাপ হয়নি। এটা খুবই আশার কথা। ডিজেনারেশন প্রসেসকে থামানো গেছে। থ্যাংক ইউ চাচা। তুমি সব সময় আনন্দের ভেতর থাকতে চেষ্টা করবে। মনে আনন্দ থাকলে শরীর ভালো থাকে। শরীরের প্রাণবিন্দু হলো মন। আমরা ডাক্তাররা বলি মস্তিষ্ক, কিন্তু আমরা নিশ্চিত না। ইয়াজউদ্দিন সাহেব ছেলেকে নিয়ে ফিরছেন। দুজনে বসেছেন পিছনের সিটে। ইয়াজউদ্দিন সাহেব এক হাতে শুভ্রের হাত ধরে আছেন। সাধারণত তিনি এমন করেন না। কিছু দূরত্ব ছেলের সঙ্গে তার থাকে। আজ কোনো দূরত্ব অনুভব করছেন না। শুভ্র, জি, ওই দিন রিয়ার পার্টি তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। পার্টি তো তোমার সচরাচর ভালো লাগে না, ওই পার্টি ভালো লাগলো কেন? মূল হইচয়ের সঙ্গে ছিলাম না, আলাদা ছিলাম। নিতুর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। মেয়েটিকে কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। ওই মেয়েটির কোন দিক তোমার সবচেয়ে ভালো লেগেছে? বুদ্ধি, দারুণ বুদ্ধি। আমার নিজেরও মেয়েটিকে দারুণ পছন্দ, তবে বুদ্ধির জন্য নয়। আমার কাছে নিতুর বুদ্ধি এমন কিছু বেশি মনে হয়নি। আমার যা ভালো লেগেছে তা হলো মেয়েটির আশেপাশে মানুষকে বুঝতে চেষ্টা করে। বেশিরভাগ মানুষই যা করে না, অথচ আশেপাশের মানুষকে বোঝার চেষ্টা খুব জরুরি। সবার জন্যই কি জরুরি? সবার জন্য জরুরি নয় অবশ্য, কারো কারোর জন্য জরুরি। তোমার জন্য খুব জরুরি। যে তোমার স্ত্রী হবে তার জন্য আরো জরুরি। কারণ বিশাল কর্মকাণ্ড তোমাকে এবং তোমার স্ত্রীকে পরিচালনা করতে হবে। আমার অবসর নেবার সময় হয়ে এসেছে। আমার শরীর ভালো না, আমি বিশ্রাম নেব। তবে বিশ্রাম নেবার আগে দেখে যেতে চাই সব গুছিয়ে ফেলেছি। শুভ্র বলল, বাবা, তুমি কি চাও যে আমি নিতু মেয়েটিকে বিয়ে করি? হ্যাঁ আমি চাই। তোমার পছন্দের কেউ যদি থাকতো আমি বলতাম না। তোমার পছন্দের কেউ নেই। তোমাকে এ ব্যাপারে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, তুমি প্রতিবারই না বলেছ। শুভ্র বলল, আমি ভুল বলেছি বাবা, আমার পছন্দের একজন আছে। ইয়াজউদ্দিন সাহেব হতভম্ব হয়ে বললেন, তার নাম জানতে পারি? হ্যাঁ পারো, নিতু আপা, সাবেরের বোন। শুভ্র, তুমি আমার সঙ্গে কোনো হেয়ালি করছো না তো? না, হেয়ালি করছে না। মেয়েটিকে তুমি আপা ডাকো। জি। আমি যতদূর জানি মেয়েটির আগে একবার বিয়ে হয়েছিল, সে বিয়ে টিকেনি। তুমি ঠিকই জানো বাবা, তোমার ইনফরমেশন কখনো ভুল হয় না। মেয়েটি আরেকটি ছেলের সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়ে আছে, এও বোধহয় সত্য। হ্যাঁ। তুমি কি তোমার আবেগের কথা মেয়েটিকে বলেছ? না এখনো বলিনি, তবে বলবো। মেয়েটি বয়সে তোমার চেয়ে বড়। জি বাবা, বড়, বছর চারেকের বড়। সেটা কি কোনো বড় সমস্যা? 40 বছরের পুরুষ তো 20 বছরের মেয়ে বিয়ে করছে।
শুভ্র, আমি তোমার সঙ্গে কোনো তর্কে যেতে চাচ্ছি না। তর্ক করার এটা কোনো উপযুক্ত সময় না। তাছাড়া তুমি এখন যে ভঙ্গিতে আমার সঙ্গে কথা বলছো, তাতে মনে হচ্ছে তুমি তর্ক শুনতে প্রস্তুত নও। একটা সময় আসে যখন সব যুক্তি অর্থহীন মনে হয়। আমি তোমার যুক্তি খুব মন দিয়ে শুনছি বাবা, এখনো শুনবো। এখন আমার নিজের মনও বিক্ষিপ্ত। অফিসে যাব। মনিরুল ইসলাম নামের একজন কর্মচারীর স্ত্রীর সঙ্গে আমার কথা বলতে হবে। মনিরুল ইসলামকে নাকি কদিন থেকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমি অফিসে নেমে যাব। তুমি গাড়ি নিয়ে বাসায় চলে যাও। বাই দা ওয়ে, তোমার মার সঙ্গে এ ব্যাপারে কোনো কথা বলা এই মুহূর্তে ঠিক হবে না। তার শরীর ভালো না। সামান্য উত্তেজনা সহ্য করার ক্ষমতা তার নেই। আমি কি নিতু আপার সঙ্গে কথা বলতে পারি? দেখা করতে পারি তার সঙ্গে? এখন নয়। ইয়াজউদ্দিন সাহেব অফিসে নেমে গেলেন। ঠিক 12টায় মনিরুল ইসলামের স্ত্রীকে ডেকে পাঠালেন। সহজ গলায় বললেন, আপনার সমস্যা বলুন। কেঁদে কেঁদে বললে আমি কিছুই বুঝবো না। শান্ত হন, শান্ত হয়ে বলুন। সব শুনলেন, তারপর বললেন, আপনার জন্যে আমার খুবই খারাপ লাগছে। আপনি অস্থির হয়ে পড়েছেন দেখতে পাচ্ছি। অস্থির হওয়াটাই স্বাভাবিক। যে কেউ অস্থির হবে। বড় বড় কারখানায় অনেক ধরনের রাজনীতি চলে। ইউনিয়ন ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে জটিলতা থাকে। সেটা ধ্বংসাত্মক পর্যায়ে চলে যায়। আমি পুলিশকে বলে দিচ্ছি যেন তারা একটা খোঁজ বের করার চেষ্টা করে। আপনি এখানকার ইউনিয়ন কর্মকর্তা যারা আছে তাদের সঙ্গে কথা বলুন। এরা অনেক কিছু জানে, জেনেও চুপ করে থাকে। মনে হচ্ছে আপনার কিছু আর্থিক সহায়তাও দরকার। আমি ক্যাশিয়ারকে বলে দিচ্ছি, সে আপনাকে কিছু টাকা দেবে। মনিরুল ইসলামের প্রভিডেন্ট ফান্ডের টাকা। ইয়াজউদ্দিন সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কারখানার সমস্যা সামলানো হয়েছে, খুব চমৎকারভাবে সামলানো হয়েছে। আগামী 2 বছর আর কোনো সমস্যা হবে না। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা ফুঁপিয়ে ফুঁপিয়ে কে যেন কাঁদছে। ধন্যবাদ সবাইকে।